নমস্কার। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনৈতিক এবং সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে খুব বিশদে আলোচনা হলো। নতুন করে আর কিছু বলবার নেই। তবে আমার যে প্রশ্নটি মনে জাগছে আজকের আলোচনার প্রসঙ্গে, সেইটি হলো যে দুর্নীতির বিরুদ্ধে বা অদক্ষ অযথার্থ প্রশাসনিক পদ্ধতির বিরুদ্ধে মাথা তুলবার জন্য এতকাল কি বাংলাকে শুধুমাত্র একটা নেপাল দেখার জন্য অপেক্ষা করতে হচ্ছে? নেপালে যদি এই অভ্যুত্থান না হতো তাহলে কি বাংলার মনে পড়তো না যে দুর্নীতি চলছে, সব কিছু ঠিকঠাক হচ্ছে না, রাজনীতির মধ্যে অনেক বেনজল ঘোলা জল ঢুকছে এবং আমরা আমাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছি? দুর্নীতি এবং অস্বচ্ছ রাজনীতি সারা ভারতবর্ষেরই একটা অসুখ, যেটা আমরা অস্বীকার করতে পারি না। আমরা যেহেতু নিজের রাজ্য নিয়ে অনেক বেশি চিন্তিত, ফলে আমরা এই আলোচনার মধ্যেও সবসময় রাজ্যকেই টেনে আনি। কিন্তু এখনই যে ব্যাখ্যাগুলো সুমন দিলেন, যে সারা ভারতবর্ষের নিরিখে যদি আমরা দেখি তাহলে দুর্নীতি সর্বত্র। কিন্তু এখানে প্রসঙ্গটা হচ্ছে মূলত নেপালের এই একেবারে তরুণ প্রজন্মের অভ্যুত্থান। খারাপ দিক তো অনেকগুলোই আছে, সকলেই সেইগুলোর নিন্দে করেছেন, আমিও সেইগুলোর নিন্দে করি। যেটা নতুন দিক, অর্থাৎ তরুণ প্রজন্মকে সাধারণত পরিণত বয়স্ক মানুষেরা একটু ছোট করেই দেখেন, মনে করেন এরা অনভিজ্ঞ, এদের ততখানি জ্ঞান নেই, এরা কি বলবে, এরা কি জানবে, এরা কিভাবে কি পাল্টাবে। কিন্তু আমরা যদি বিশ্বের ইতিহাস দেখি তাহলে দেখব যে তরুণ প্রজন্মের উদ্যোগে, তরুণ প্রজন্মের মধ্যে থেকে কত রকম নতুন ব্যাখ্যা বেরিয়ে এসেছে যা সারা বিশ্বের পক্ষে কল্যাণকর। নেপালের এই অভ্যুত্থান থেকে যেমন একটা নতুন ভাবনা বেরিয়ে এসেছে, সেটা হচ্ছে ডিজিটাল ডেমোক্রেসি। এই তরুণ প্রজন্ম ডিজিটাল প্ল্যাটফর্মকে ব্যবহার করেছেন, কুণাল দাও একই কথা আপনাদের বলেছেন, যে এই ব্যবহার করা, এভাবেও যে ব্যবহার করা যায়, এই ভাবনা তাদের মধ্যে যে এসেছে, এটা শিক্ষণীয়। হ্যাঁ, এই পদ্ধতির অনেক 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 অসম্পূর্ণ দিক আছে, যে দিকগুলো হয়তো অনেক বেশি চিন্তা ভাবনা করতে হবে এবং চিন্তা ভাবনা করে প্রয়োগ করতে হবে, কেননা এই পদ্ধতির মধ্যে দিয়েও অনেক রকমের দুর্নীতির ব্যবস্থা করতে পারা যায়। কিন্তু আজকে আমরা যদি গত এক শতক ধরে, এক শতাব্দী দেখি, তাহলে সেই এক শতাব্দীর ইতিহাসে আমরা প্রায় বোধহয় প্রতি দশকে কোথাও না কোথাও এই রকম তরুণ প্রজন্মের অভ্যুত্থান অথবা প্রতিবাদ আন্দোলন আমরা দেখতে পাব। আমরা নেপালে যে ঘটনাটি ঘটেছে, তার সেই ঘটনাটির প্রেক্ষাপটে আমি একটু পরে আসছি, কিন্তু আমার মনে হচ্ছে যে আমাদের অবশ্যই সেই সব ঐতিহাসিক তরুণ প্রজন্মের আন্দোলনগুলি একটুখানি মনে করা উচিত। তফাৎ একটাই, সেটা হচ্ছে যে এখনকার প্রজন্মের হাতে সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল ডিজিটাল প্ল্যাটফর্ম আছে। ইন্টারনেট আবিষ্কারের আগে ছাত্রদের হাতে বা তরুণ প্রজন্মের হাতে এই প্ল্যাটফর্মটি ছিল না। সেটি না থাকা সত্ত্বেও কত ধরনের আন্দোলন, যা কিনা পৃথিবীর ইতিহাসকে বদলে দিয়েছিল, তাদের মধ্যে একটি হচ্ছে হোয়াইট রোজ রিভলিউশন। হোয়াইট রোজ
হিটলারের নাজি আন্দোলনের, নাজি অ্যাটাকের বিরুদ্ধে জিউদের যেভাবে একেবারে মারা হচ্ছিল, কচুকাটা করা হচ্ছিল, দেশ ছাড়া করা হচ্ছিল, অর্থাৎ জিউদের ওপরে যে অত্যাচার হিটলার এবং নাজি বাহিনী করছিল তার বিরুদ্ধে কয়েকজন মেডিকেল স্টুডেন্ট একটি আন্দোলন গড়ে তোলেন এবং সেই আন্দোলন ক্রমে আরও বৃহত্তর রূপ নেয় এবং এই আন্দোলনকে বাড়াতে গিয়ে, অর্থাৎ আরও বেশি ছড়িয়ে দিতে গিয়ে এরা নাজি বাহিনীর হাতে আক্রান্ত হন এবং এদের কয়েকজনকে ধরে শিরচ্ছেদ করা হয়। কিন্তু এই হোয়াইট রোজ আন্দোলন বা হোয়াইট রোজ প্রোটেস্ট, এটা সারা বিশ্বের কাছে একটা বড় উদাহরণ যে নতুন প্রজন্ম কিভাবে বিশ্বকে দেখতে চায়, তারা হিংসা চায় কিনা, তারা রক্তপাত চায় কিনা। ঠিক একইভাবে আমি মনে করিয়ে দিতে চাই, যখন ভিয়েতনাম যুদ্ধ হচ্ছিল সেই সময় কেন্ট ইউনিভার্সিটিতে ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করে, যুদ্ধ বিরোধী আন্দোলন, এবং তারা সরকারের উপর চাপ সৃষ্টি করতে চেষ্টা করে যে এখনই ভিয়েতনামে এই সৈন্য পাঠানো এবং যুদ্ধ করা বন্ধ হোক। এবং সরকার এক পক্ষে মেনে নিল, তারপর দেখা যায় যে না, তারা সেটা মানছেন না, কথা দেওয়া সত্ত্বেও তারা এই যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। তখন সেই আন্দোলন একটা বৃহত্তর রূপ নেয় এবং কোনো সরকার সঠিকভাবে তার প্রশাসনিক কাজকর্ম করছে কিনা, সঠিকভাবে কর্তব্য পালন করছে কিনা, সেটা জনগণ ঠিকঠাক খেতে পাচ্ছে কিনা, জনগণ ঠিকঠাক চাকরি বাকরি পাচ্ছে কিনা, কাজের জায়গা পাচ্ছে কিনা, জনগণ ঠিক সুন্দর সড়কে গাড়ি চালাতে পারছে কিনা, এইটার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এইগুলো ছাপিয়েও আরো অনেক অনেক বেশি মানবিক দিক উঠে আসে, যে যখন প্রকাশ পায় যে কোন সরকার কোনো প্রতিবাদকে কিভাবে নিয়ন্ত্রণ করছে, কোনো প্রতিবাদের প্রতি তার যে রেসপন্স সেটা কি রকম। যেমন এই ভিয়েতনামের যুদ্ধে যে কেন্ট ইউনিভার্সিটি থেকে যে উঠে এলো যে প্রতিবাদ, সেই আন্দোলনে গুলি চলেছিল, মারা গিয়েছিল ছাত্ররা। আমরা এই রকম আন্দোলন দেখেছি আরো, সাউথ আফ্রিকায় আমরা দেখেছি আন্দোলন। শুধুমাত্র ছাত্ররা আন্দোলন করেছিল কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে চেকোস্লোভাকিয়ায়। তাদের অনেক রকমের অভিযোগ ছিল, তাদের মনে হয়েছিল যে তারা খানিকটা আরোপিত একটা জীবনযাপনের মধ্যে দিয়ে তারা চলছে, তারা যথেষ্ট স্বাধীনতা পাচ্ছে না, তাদের বাক স্বাধীনতা পাচ্ছে না, এবং তাদের জীবন যতখানি উন্নত হওয়া উচিত ছিল তারা সেটা সন্ধান পায়নি। এই যে ছাত্র আন্দোলন, এরা কিন্তু এই চেকোস্লোভাকিয়ার ছাত্ররা, এরা কিন্তু কেউই কোনো রক্তক্ষয়ী সংঘর্ষে যায়নি। কিন্তু দেখা গেল যে এরা যখন আন্দোলন করতে শুরু করে তখন সাধারণ মানুষ তাদের সঙ্গে যোগ দেয় এবং এর পরবর্তী ফলাফল হচ্ছে চেকোস্লোভাকিয়া ভেঙে গিয়ে দুটো আলাদা রাষ্ট্র তৈরি হয়, চেক এবং স্লোভাক। এরকম আরো অনেক, আমি যেমন ধরুন আমাদের একেবারে প্রতিবেশী দেশ চীনের তিয়েনআনমেন স্কোয়ারের কথা নিশ্চয়ই সবার মনে আছে। কি চেয়েছিল ছাত্ররা? আপনারা জানেন সেই মর্মান্তিক ঘটনা। কি চেয়েছিল ছাত্ররা চেয়েছিল যাতে তাদের বাকস্বাধীনতা আরো বাড়ানো হোক। ছাত্ররা চেয়েছিল যে তারা অনেক বেশি গণতান্ত্রিক পদ্ধতি তাদের জীবনে আসুক। তারা চেয়েছিল যে চীনের মানুষের হিউম্যান রাইটস, মানবাধিকার সঠিকভাবে তাদের উপর প্রযুক্ত হোক। তারা কেউ কোনো রক্তক্ষয়ী সংগ্রামে যেতে চায়নি, কিন্তু তাদের রক্তপাত ঘটেছিল এবং সেটা চীন সরকার করেছিল। তো তরুণ প্রজন্ম সবসময় নতুন কোনো ভাবনা দেয় এবং চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে অভিজ্ঞ ব্যক্তিরা যে প্রশাসন চালাচ্ছে, যে নীতিতে চলছে বা দুর্নীতিতে চলছে সেটা অন্যায়। তরুণ প্রজন্মের চোখ দিয়ে আমরা দেখি
সব বারবার দেখেছি। গ্রেটা থুনবার্গের কথা আপনাদের মনে আছে নিশ্চয়ই, যে পরিবেশের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিল এবং সেই আন্দোলন সারা বিশ্বে ছড়িয়ে গিয়েছিল, একটা ছোট্ট মেয়ে। সুতরাং তরুণদের কাছে শেখার জন্য আমাদের যে নেপালের দিকে তাকিয়ে থাকতে হবে বা হচ্ছে, এটা এমনটা নয়। যখন অভ্যুত্থান হওয়ার কথা, যখন তরুণের হৃদয়ে সত্যিকারের গর্জন উঠবে, যেমন তার খানিকটা প্রতিফলন আমরা আরজিকর আন্দোলনের সময় পেয়েছি, দেখেছি, সেই গর্জন থামানো যাবে না। সেটা সঠিক সময়ে সঠিকভাবেই উঠে আসবে, এটাই আমার বিশ্বাস। আরেকটা বিশেষ দিক যেটা আমাদের ভাবা দরকার এই নেপাল তরুণ অভ্যুত্থানের, এই যে ধরুন এতগুলো বছর ধরে নেপালে অস্থির সরকার, 14বার বোধহয় ওদের সরকার, প্রত্যেকটাই একটা ভীষণ অস্থিরতার মধ্যে, কেউই টিকে থাকতে পারেনি। এমনকি দেখা গেছে যে মার্কসিস্ট এবং ডেমোক্রেটিক পার্টি কোয়ালিশন সরকার পর্যন্ত টিকতে পারছে না। তো এই নেপালের প্রতিবাদ, অর্থাৎ এই যে এলিটিস্টের সঙ্গে সাধারণ মানুষের যে বিরোধ, এই বিরোধের জায়গাটা তো বহুদিন ধরেই আছে। নেপালের দারিদ্র্যও তো বহুদিন ধরেই আছে। তাহলে আজকে কেন হঠাৎ শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যান করার জন্য এত বড় অভ্যুত্থান এবং এত বড় ধ্বংসলীলা? কিছু কথা মনে হয়, সেটা হচ্ছে জিও পলিটিক্স। দেখুন, নেপালের পজিশন এমন যে তার দুপাশে দুজন এশিয়ান জায়েন্ট বসে আছে, যাদের বলে এশিয়ান জায়েন্ট, ইন্ডিয়া অ্যান্ড চায়না। এবং এখন ভারত এবং চায়না এরা পরস্পরের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলছে। এরা চাইছে নেপালের একটা জায়গা দিয়ে এই বাণিজ্যটা হোক। ওলি গভর্নমেন্ট যখন ছিল, তখন ওলি গভর্নমেন্টের এই জায়গা নিয়ে তাদের নেপালের ভিতর দিয়ে এইভাবে বাণিজ্য করা তার পছন্দ ছিল না। আমরা এই পয়েন্টগুলো ফেলে দিতে পারি না। অবশ্যই প্রত্যেকটা দেশের তার নিজের মতো করে বঞ্চনার জায়গা আছে, শোষণের জায়গা আছে, প্রতিবাদের জায়গা আছে, নেপালেও আছে। কিন্তু আমরা এই জায়গাগুলোকেও আমাদের মাথায় রাখা দরকার। বাংলাদেশের যে অভ্যুত্থান, সেটা একেবারে বাংলাদেশের মাটি থেকে উঠে আসা, নাকি সেটা এই জিওপলিটিক্সের কোনো একটা মদত থেকে উঠে আসা, যেটা পরে একটা উগ্রপন্থী রূপ নেয়, একটা ধর্মীয় রূপ নিয়ে নেয়? সেই জন্য সন্দেহের ঊর্ধ্বে থেকে এই নেপালের তরুণ প্রজন্মের আন্দোলনকে দেখা অন্তত আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এবং আমার মনে হচ্ছে যে ভারতের পক্ষে নেপালের এই অস্থির অবস্থা, মানে পশ্চিমবঙ্গ নেপাল থেকে কি শিখলো, তার থেকে আমার অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয় যে নেপালে যদি রাজনৈতিক অস্থিরতা থাকে, ভারতবর্ষের পক্ষে সেটা খারাপ। তার কারণ হচ্ছে নেপালের সঙ্গে ভারতের দীর্ঘদিনের নানাবিধ চুক্তি রয়েছে এবং নেপালের সঙ্গে ভারতের সীমান্ত অবাধ। সুতরাং আমি চাইব যে নেপালে শান্তি ফিরে আসুক এবং ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক নেপালেরও ভালো থাকুক, যেমন চীনের সঙ্গে আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। নমস্কার।